আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আজকের এই ক্লাসটা মূলত অনার্স দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের যারা পরীক্ষার্থী 2025 সালের তাদের জন্য নতুন ব্যাচের ক্লাস। তবে এই ক্লাসটা আহ যাদেরই পরিসংখ্যান আছে, যেমন আগামী পরশুদিন হচ্ছে প্রিলি মাস্টার্স এর পরিসংখ্যানের পরীক্ষা। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ থেকে প্রিলি মাস্টার্স পর্যন্ত যাদেরই পরিসংখ্যান আছে তাদের সকলের জন্য আজকের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এটা হচ্ছে পরিসংখ্যানের বেসিক অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর যে কোনো পরিসংখ্যান পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন এবং সর্বোচ্চ 15 নম্বরের প্রশ্ন কমন আসে। বিভিন্ন সময় দেখা যায় এর থেকে বেশি নাম্বারও এই অধ্যায় থেকে কমন আসছে। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত যদি কমেন্টস করে জানিয়ে দিতে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতাম। আচ্ছা, শোনা যাচ্ছে। তো আজকের এই ক্লাসটা যেহেতু সবার জন্য ফ্রি নেওয়া হচ্ছে, আমাদের এখানে যখন আমরা কোনো একটা ব্যাচের নতুন ক্লাস নিয়ে থাকি বা কোনো একটা ব্যাচের ক্লাস শুরু করে থাকি, তখন বিজ্ঞাপন স্বরূপ আমরা কিছু ক্লাস ফ্রি দিয়ে থাকি। তোমরা যদি তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের কাছে আজকের এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করতা, অথবা তোমাদের যে কলেজের গ্রুপগুলো আছে, মেসেঞ্জার গ্রুপগুলো, সেখানে যদি আজকের ক্লাসের লিঙ্কটা তোমরা দিয়ে দিতা, তাহলে তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরাও কিন্তু আজকের এই ক্লাসটা দেখে উপকৃত হতো। এই অধ্যায় থেকে মোটামুটি 4টা ক্লাস আমরা ফ্রি দিয়ে থাকবো। এরপর যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে অনলাইন কোর্স করে সামাজিক পরিসংখ্যান বা পরিসংখ্যানে ভালো করা সম্ভব, তাহলে তোমরা ফি দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করবা। আমাদের এই কোর্সে যদি কেউ ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করো, আমি যেভাবে নির্দেশনা দিব সেভাবে যদি তোমরা ক্লাস করো, খুব অল্প পরিমাণ পড়াশোনা করেই তোমরা এই সাবজেক্টের মধ্যে 100% A+ উঠাইতে পারবা। বর্তমান বাজারে অনেকগুলো বই পাওয়া যাচ্ছে, যার কোনো বইই কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। আমার এই লেকচার শিটও কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। তোমাদের একটা সাবজেক্টের জন্য এত ছোট একটা লেকচার শিট স্বয়ংসম্পূর্ণ নয়। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাজারে যে বইগুলো বের হয়েছে বর্তমান, এই বইগুলো থেকে আমার এই 14 পৃষ্ঠার লেকচার শিটটা, এই লেকচার শিটে মোট পৃষ্ঠা আছে 14টা। এই 14 পৃষ্ঠার লেকচার শিট ওই বইগুলোর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি তথ্যবহুল। তোমরা যদি এই 14 পৃষ্ঠার মধ্যে যে অঙ্ক কয়েকটা আছে, এই অঙ্ক কয়েকটা যদি তোমরা ভালোভাবে শিখো বা এই অঙ্ক কয়টা যদি সবাই মনোযোগ সহকারে করো আমার এখানে, তাহলে যে কোনো বই থেকে তোমরা 95% অঙ্ক সহজেই সমাধান করতে পারবা এবং বোর্ড প্রশ্ন যা আসবে বোর্ড প্রশ্ন 100% সমাধান করতে পারবা। তো আমরা আর কথা না বলি আমরা সরাসরি আমরা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের পাঠ্যসূচিটা একটু যাচাই করে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো, আমি আবারও বলতেছি, আজকের এই ক্লাসটা এখানে লেকচার শিটটা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের হলেও যাদের পরিসংখ্যান আছে তাদের সকলের জন্য কিন্তু আজকের এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানে বেসিক কয়েকটা চ্যাপ্টার আছে, ন্যূনতম 4টা বেসিক চ্যাপ্টার আছে, যে 4টা চ্যাপ্টার সকল ডিপার্টমেন্টের জন্য একই থাকে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের একটা পাঠ্যসূচি। তোমাদের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের সামাজিক পরিসংখ্যানের মধ্যে মোট অধ্যায় আছে 10টা। এখানে এই 10টা অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টা আছে এটা একটা থিওরি অধ্যায়। এরপর 6 নম্বর অধ্যায়টা একটা থিওরি অধ্যায়, 7 নম্বর অধ্যায়টা থিওরি অধ্যায় এবং 9 নম্বর অধ্যায়টা আচ্ছা, 6 নম্বর অধ্যায়ে কিছু অঙ্ক আছে যে এখানে যেখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, ওটাকে আমরা থিওরি চ্যাপ্টার ধরে নিলাম। এবং 10 নম্বরটা হচ্ছে থিওরি চ্যাপ্টার। তাহলে হিসাব করলে দেখা যাচ্ছে এখানে মাত্র 3টা চ্যাপ্টার হচ্ছে থিওরি, আর বাকিগুলো কিন্তু গাণিতিক চ্যাপ্টার। আর এই গাণিতিক চ্যাপ্টার গুলোর মধ্যে থেকে যদি তোমরা মোটামুটি প্রস্তুতি নাও, ভালোভাবে একটু যদি অঙ্কগুলো শিখো, তাহলে কিন্তু পরীক্ষায় 100% এই অধ্যায়গুলো থেকে 10 10 করে নাম্বার কমন পাওয়া যায়। আর একটা সাবজেক্টে যদি তোমরা হচ্ছে যে A+ পাও, তাহলে তোমাদের জিপিএ কিন্তু অনেক বেশি বেড়ে যায়।
এজন্য যদি তোমরা মনে করো যে পরিসংখ্যানে তোমাদের প্রাইভেট পড়া উচিত, তাহলে তোমরা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে পড়তে পারো। আমাদের এখানে সামাজিক পরিসংখ্যানের পাশাপাশি কম্পালসারি ইংলিশও কিন্তু প্রাইভেট পড়ানো হয়। আমার এখান থেকে লেকচার শিট আমি বিক্রি করি না, আমি সাজেশনও বিক্রি করি না। আমার প্রোফাইলে তোমরা পরীক্ষার আগে আগে, যখন যে পরীক্ষা চলে ওই পরীক্ষার আগে আগে তোমরা দেখবা ফ্রিতে খুবই মানসম্মত সাজেশন দেওয়া হয়ে থাকে, একদম ফ্রিতে, যার জন্য কোনো টাকা আমি নেই না। আর এই লেকচার শিটটা আমি ফ্রিতে বা বিক্রি করি না, যারা কোর্স কেনে বা কোর্সে ভর্তি হয় তাদেরকে দিয়ে দেই। আচ্ছা, তাহলে দেখো, এটা হচ্ছে তোমাদের একটা পাঠ্যসূচি বা সূচিপত্র। এখান থেকে দেখো তথ্য উপস্থাপন, এখান থেকে প্রতি বছর 10 থেকে 14 নম্বরের অঙ্ক কমন আসে। 3 অধ্যায় দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এখান থেকে 100% 10 থেকে 15 নম্বরের অঙ্ক কমন আসে। অনেকেই এখানে দ্বিমত পোষণ করে যে 10 থেকে 15 নাম্বার কিভাবে কমন আসে। 10 নম্বরের একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা গ বিভাগে পাবা। এরপর হচ্ছে খ বিভাগে 4 নম্বরের একটা প্রশ্ন আসে, এবং ক বিভাগে একটা সূত্র এখান থেকে সচরাচর আসে, অথবা প্রচুরক নির্ণয় করতে বলে বা মধ্যক নির্ণয় করতে বলে, এভাবে কিন্তু এখান থেকে 15 নম্বরের প্রশ্ন পাওয়া যায়। আচ্ছা, আমার এখানে অসংখ্য রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষার্থী যুক্ত হয়েছে এবং প্রিলি মাস্টার্স এর শিক্ষার্থী যুক্ত হয়েছে। তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের যাদের পাশ করার মতো কোনো প্রস্তুতিই নাই, তোমাদের সম্ভবত সামনে একদিন সময় বাকি আছে, আমি একদিনের মধ্যে তোমাদেরকে পাশ করার মতো ব্যবস্থা করে দিব, এবং সেটা ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে। অর্থাৎ আজকের পর থেকে আগামী ক্লাসে তোমাদেরকে 2টা অঙ্ক সমাধান করিয়ে দিব। 2টা অঙ্কই তোমরা পরীক্ষায় পাবা ইনশাল্লাহ। ওই 2টা অঙ্ক যদি তোমরা ভালোভাবে দেখে যাও, সেখান থেকে যদি একটা অঙ্ক মনে রাখো বা একটা অঙ্ক পরীক্ষায় লিখে আসো, আশা করি তোমরা পাশ করবা। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রিলি মাস্টার্স এর শিক্ষার্থীদের জন্য আর চিন্তা করতে হবে না। এবার দেখো 4 অধ্যায় হচ্ছে বিস্তার পরিমাপ, এখান থেকেও 10-15 নম্বরের প্রশ্ন কমন আসে। সম্পর্কের পরিমাপ, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন কমন আসে 100%। এখান থেকে 100% 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় কমন আসে। একটা অঙ্ক যদি করাই রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের, একটা অঙ্কই কমন আসবে। আর সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের জন্য 2টা অঙ্ক করাবো, সেখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় কমন থাকবে। এরপর দেখো সম্ভাবনা, এটা অনেক বড় একটা অধ্যায়, এখান থেকে অনেকগুলো অঙ্ক শিখতে হয়। তারপরেও আমরা 3টা ক্যাটাগরির অঙ্ক শিখবো ইনশাল্লাহ, এখান থেকে প্রশ্ন কমন থাকবে। কাই বর্গ, এই এখানে অনেকগুলো নিয়মের অঙ্ক থাকে। আমি তোমাদেরকে বলছিলাম যে কাই বর্গ থেকে যতগুলো অঙ্কই সমাধান করাই না কেন, একটা অঙ্ক যদি ভালো করে তোমরা শিখো, তাহলে পরীক্ষায় 100% তোমরা 10 নম্বরের অ্যান্সার করে আসতে পারবা। আচ্ছা, মোটামুটি সিলেবাস সম্পর্কে আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করবো এই যে 2 নম্বর অধ্যায় থেকে সরাসরি অঙ্ক শুরু করব আমরা। 2 নম্বর অধ্যায়ে দেখো কি দেওয়া আছে। দুই আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখো, এই এই শীটটা তোমরা যারা বুঝবা, এই তালিকাটা যারা তোমরা বুঝবা, পরিসংখ্যানের জন্য তোমাদের আর নতুন করে সাজেশন খুঁজতে হবে না। তোমরা এই চার্টটা যদি দেখো, এখানে মোটামুটি 10 বছরের বা 8 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা আছে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের জন্য। এখান থেকে তোমরা যদি এগুলো দেখো ভালো করে, তাহলে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসে, কোন কোন প্রশ্ন পড়তে হবে, সেগুলো কিন্তু তোমরা নিজেরাই বের করতে পারবা। আচ্ছা, এবার দেখো, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আজকে আমরা যে অধ্যায় থেকে অঙ্ক সমাধান করব বা যে অধ্যায়ের অঙ্ক করব, সেটার নাম হচ্ছে তথ্য উপস্থাপন। এটা বিভিন্ন জনের বইয়ে বিভিন্ন নামে দেওয়া আছে। কারো কারো বইয়ে শুধুমাত্র ডাটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, কারো কারো বইয়ে তথ্য উপস্থাপন দেওয়া আছে। এক কথায় তোমরা যেটাকে গ্রাফ পেপার অথবা টালি চিহ্নের অধ্যায় নামে চিনে থাকো, এই অধ্যায় থেকে আজকে আমরা অঙ্ক সমাধান করব। তো এই অধ্যায়ের ভিতরে অসংখ্য টপিকস আছে। এদের মধ্য থেকে সবগুলো টপিকস আমাদেরকে শিখতে হবে না। তোমরা একটু খেয়াল করো, এখানে আমি কিছু টপিকস এর নাম লিখে দিয়েছি, তোমরা একটু দেখো এখানে। এই যে সাইডের মধ্যে উল্লেখ করে দিয়েছি আমি, গণসংখ্যা নিবেশন সারণী। আজকে আমরা এই গণসংখ্যা নিবেশন সারণী নিয়েই আলোচনা করব। এরপর দেখো আয়তলেখ দেওয়া আছে, গণসংখ্যা বহুভুজ দেওয়া আছে, গণসংখ্যা রেখা, অজীব রেখা। অজীব রেখা এবছর আহ তোমাদের হচ্ছে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের জন্য গুরুত্বপূর্ণ না, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের জন্য গুরুত্বপূর্ণ, এবং প্রিলি মাস্টার্স যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য 100% গুরুত্বপূর্ণ হচ্ছে অজীব রেখা এবং আয়তলেখ। এই দুটো থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবা। আচ্ছা, এরপর হচ্ছে পাই চার্ট। তো মোটামুটি এই 6টা টপিকস বা এই 6টা আইটেম যদি আমরা এখান থেকে শিখি, তাহলে 100% এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন আমরা সেখানের অ্যান্সার করতে পারবো। দেখো, এই অধ্যায় থেকে প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করব, এবং এই 1 নম্বর অঙ্ক সমাধান করার মাধ্যমে এই অধ্যায়ের ম্যাক্সিমাম বেসিক যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলো আমরা শিখে নিব। তো এই যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, এগুলো সচরাচর তোমাদের পরীক্ষায় কমন আসে না, কিন্তু
পরবর্তী যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার গুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বা ওই চ্যাপ্টার গুলোতে তোমাদের এক্সপার্ট হওয়ার জন্য এখানে অসংখ্য রিকার আমি যুক্ত করে দিয়েছি। এই সবগুলো আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো থেকে আমাদেরকে অঙ্ক সমাধান করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো তোমরা, এই যে অঙ্কগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো এখানে কি হিসাবে আছে। এখানে যে আমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছি এবং উপরে বলা আছে নিচের তথ্য থেকে 10 শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে বলছে আমাদেরকে। তো গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার আগে আমাদেরকে কিছু বিষয় খেয়াল করতে হবে। যে বিষয়গুলো হচ্ছে যে মূলত আমরা কাদেরকে নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব, তথ্য নিয়ে করব নাকি উপাত্ত নিয়ে করব। অর্থাৎ এখানে যে ছোট ছোট আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, 22, 34, 42, 47, এগুলো নিয়েই তো আমরা হচ্ছে যে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব। তো এখন কথা হচ্ছে এগুলো আসলে কি, বা গণসংখ্যা নিবেশন সারণী কাকে বলে। গণসংখ্যা নিবেশন সারণী হচ্ছে কোন উপাত্ত সমূহকে বা যে প্রক্রিয়ায় কোনো উপাত্ত সমূহকে কতগুলো নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে তার বিপরীতে গণসংখ্যা লেখা হয় বা তার বিপরীতে গণসংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে হচ্ছে কি বলে, তাকে গণসংখ্যা নিবেশন সারণী বলে। তো এই গণসংখ্যা নিবেশন সারণীর অনেকগুলো প্রকার আছে। তো আমরা প্রথমে দেখবো যে এই যে চলকগুলো এখানে দেওয়া আছে বা এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো কি হিসাবে এখানে দেওয়া আছে। আমি বোর্ড বড় করে দিচ্ছি যাতে তোমরা সহজেই সবাই দেখতে পারো। আজকের আলোচনার অধ্যায় হচ্ছে 2, অধ্যায়ের নাম হচ্ছে তথ্য উপস্থাপন। আচ্ছা, মানে কোনো তথ্যকে আমাদেরকে পরিসংখ্যানিক ভাবে উপস্থাপন করতে হবে, এটাই হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচ্য বা আলোচ্য বিষয়। তো এই যে যখন কোনো তথ্য উপস্থাপন করব আমরা, সেই তথ্যগুলোকে পাবো কিভাবে। এই তথ্যগুলোকে আমরা দুই ভাবে পেতে পারি। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের মাধ্যমে। আচ্ছা, এখন বিচ্ছিন্ন চলক কোনগুলো। দেখো, বিচ্ছিন্ন বলতে আমরা যেটা বুঝি যে বিচ্ছিন্ন ভাবে আছে বা ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন কোনো পরিসংখ্যানিক তথ্যে বা পরিসংখ্যানিক সারিতে বা সারণীতে চলকগুলো একক ভাবে থাকবে, আলাদা ভাবে থাকবে, এক একটা একক রকম ভাবে থাকবে। যেমন আজকের অঙ্কে আমাদের দেওয়া ছিল, যেমন দেওয়া ছিল 22, তারপর হচ্ছে 25, 28, 27, 26, এরকম যখন কোনো তথ্য দেওয়া থাকবে এগুলোকে মূলত উপাত্ত বলে। তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত। তো কোনো তথ্যের মধ্যে যদি এরকম উপাত্ত দেওয়া থাকে তাহলে আমরা জানবো এগুলো হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। আর এই বিচ্ছিন্ন চলকের মাধ্যমে বা বিচ্ছিন্ন অবস্থায় আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে পারি। এই বিচ্ছিন্ন চলকগুলোকে অবিচ্ছিন্ন চলকে রূপান্তর করে তারপর গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হবে। তাহলে বিচ্ছিন্ন চলক কি, যে চলকগুলো বা যে চলকের মধ্যে উপাত্ত সমূহ দলবদ্ধ ভাবে থাকে বা শ্রেণীবদ্ধ ভাবে থাকে সেগুলোই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক। বিষয়টা এরকম হতে পারে যে এখানে 22 থেকে শুরু হয়েছে, তো হতে পারে 22 থেকে 25। এই 22 থেকে 25 একটা দলের ভিতরে আরো কি কি সংখ্যা আছে দেখো, 22 আছে, 23 আছে, 24 আছে, 25 আছে। এই কয়েকজন মিলে এখানে একটা দল গঠন হচ্ছে বা বিচ্ছিন্ন চলক হয়েছে বা গ্রুপ ডাটা, গ্রুপ গেছে। এরপর দেখো 25 থেকে আবার এখানে থাকতে পারে আহ 28, এখানে দেখো আরেকটা গ্রুপ হয়ে গেছে। তারপর এখানে থাকে, আচ্ছা 28 পর্যন্ত আছে, এরপর আর নাই। এই যে দেখো এখানে যে ছড়িয়ে ছিটিয়ে ছিল চলকগুলো, এই চলকগুলোকে আমরা কি করলাম, প্রক্রিয়াজাত করণ করার মাধ্যমে কি করলাম আমরা অবিচ্ছিন্ন চলক বা গ্রুপ ডাটায় রূপান্তর করে নিলাম বা দলবদ্ধ করে নিলাম। এখন এই যে দলবদ্ধ যে করে নিলাম এখানে, এর ভিতরে কয়টা সংখ্যা লুকায়িত আছে, 22 একটা, 23 একটা, 24 একটা, 25 একটা। তো দেখা যাচ্ছে এর ভিতরে সংখ্যা লুকায়িত আছে। এই চারটা সংখ্যাকে আমরা কি করবো, প্রাথমিকভাবে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করবো। তো সেই টালি চিহ্নটা কিরকম হবে, এরকম হবে।
এই যে চারটা আমরা এখানে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করলাম। এখন এখানে তো টালি চিহ্ন সবাই বুঝবে না, এই টালি চিহ্নটাকে কি করতে হবে, গণসংখ্যায় রূপান্তর করতে হবে। তো গণসংখ্যায় আমরা কিভাবে রূপান্তর করবো, এখানে যতটা দাগ, সেই নাম্বারটাকে আমাদের পরিচিত যে সংখ্যার ভার্সন আছে, সংখ্যা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে প্রকাশ করব। আমরা সাধারণত দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে অভ্যস্ত, তাই আমরা এখানে দিব ইংরেজি বা বাংলা ভার্সনে দিব 4 আছে এখানে, আমরা দিব 4 অথবা 4। এভাবে কি করব, আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব, অর্থাৎ বিচ্ছিন্ন চলক থেকে অবিচ্ছিন্ন চলকে রূপান্তর করব, অবিচ্ছিন্ন চলক থেকে প্রথমে আমরা টালি চিহ্নতে রূপান্তর করব, টালি চিহ্নকে কি করব, গণসংখ্যায় রূপান্তর করব। এটা হলো মূলত আমাদের অঙ্কের মেইন প্রসেস। এখন কথা হচ্ছে, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলক যাওয়ার পর আমরা কি করব, আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব। তো গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার জন্য আমাদেরকে যে ধাপগুলো অতিক্রম করতে হবে, সেই ধাপগুলো আমরা অঙ্কের মাধ্যমে অতিক্রম করে আসব। কিন্তু যে আলোচনাগুলো এখন করা দরকার সেটা হচ্ছে যে গণসংখ্যা নিবেশন সারণীর অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে দুইটা প্রকার আমাদের অঙ্কের মধ্যে লাগে বা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। তার মধ্যে একটা হচ্ছে আদর্শ গণসংখ্যা নিবেশন সারণী, আর একটা হচ্ছে প্রাথমিক গণসংখ্যা নিবেশন সারণী। এদের পার্থক্য হচ্ছে, যখন আমরা প্রাথমিক গণসংখ্যা নিবেশন সারণীটা প্রস্তুত করব, তখন আমাদের কলামের সংখ্যা হবে 3টা, 3 কলাম বিশিষ্ট সারণী দিয়ে যখন আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব, তখন হচ্ছে প্রাথমিক গণসংখ্যা নিবেশন সারণী। আর যখন 5 কলাম বিশিষ্ট গণসংখ্যা নিবেশন সারণী আমরা প্রস্তুত করব, তখন ওইটা হচ্ছে আদর্শ গণসংখ্যা নিবেশন সারণী। তো, আহ, আমাদের গণসংখ্যা নিবেশন সারণীর প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন এই যে গণসংখ্যা নিবেশন সারণীগুলো আমরা তৈরি করব বা আলোচনা করব, সেখানে আমাদের কিছু পদ্ধতি চলে আসবে, যেমন অন্তর্ভুক্ত পদ্ধতি, বহির্ভুক্ত পদ্ধতি। এই পদ্ধতিগুলোকে আমরা অঙ্ক সমাধান করার মাধ্যমে শিখবো। বেসিক আলোচনাগুলো যদি তোমাদের মনে থাকে বা বোঝো, তাহলে আগামী 4টা চ্যাপ্টার অর্থাৎ 4র্থ অধ্যায় পর্যন্ত তোমাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদি কেউ মনে করো যে না এগুলো আমি শিখবো না, তারও ব্যবস্থা আছে আমাদের কোর্সে, অর্থাৎ যদি কেউ এগুলো শিখতে নাও চায়, সহজে পাস করার উপায় আছে। কিন্তু কিছু ভালো স্টুডেন্ট আছে যারা অনেক বেশি শিখতে চায়, তাদের জন্য এই আলোচনাগুলো। তো ঠিক আছে, এখন 1 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। দেখো, 1 নম্বর অঙ্কের মধ্যে কি বলা আছে, অঙ্কের মধ্যে বলা আছে নিচের তথ্য থেকে 10 শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো। তাহলে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো কোন পদ্ধতিতে দেওয়া আছে, বা যে চলকগুলো দেওয়া আছে এখানে, এই চলকগুলো কোন অবস্থায় দেওয়া আছে, তোমরা যারা আমার ক্লাস শুনে বুঝতে পারতেছো, তোমরা একটু জানাবা যে এই চলকগুলো কোন পদ্ধতিতে দেওয়া আছে। এগুলো বিচ্ছিন্ন চলকে দেওয়া আছে নাকি অবিচ্ছিন্ন চলকে দেওয়া আছে, তোমরা একটু জানাবা। আচ্ছা, এখন কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? তোমরা একটু কমেন্টস করে জানাবা যে এখানে কোন পদ্ধতিতে এই চলকগুলো দেওয়া আছে, বিচ্ছিন্ন চলকে দেওয়া আছে নাকি অবিচ্ছিন্ন চলকে। আচ্ছা, তোমরা অনেকেই লিখতেছো যে বিচ্ছিন্ন চলকে দেওয়া আছে। তোমরা যারা বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্টস করবা, এখানে কমেন্টস করলে এগুলো তোমাদের দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে। আচ্ছা, বিচ্ছিন্ন চলকে দেওয়া আছে, বিচ্ছিন্ন চলকে আমরা কোনো অঙ্ক সমাধান করতে পারবো না, মানে গণসংখ্যা নিবেশন সারণী আমরা বিচ্ছিন্ন চলকে সমাধান করতে পারবো না। গণসংখ্যা নিবেশন সারণী আমাদেরকে অবিচ্ছিন্ন চলকের মাধ্যমেই সমাধান করতে হবে। তাহলে দেখো, আমরা এখন এখান থেকে অবিচ্ছিন্ন চলক বের করব বা নির্ণয় করব, অর্থাৎ গ্রুপ ডাটায় রূপান্তর করব। এখন গ্রুপ ডাটায় রূপান্তর করার জন্য মেইন কাজ বা মেইন টার্গেট হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান বের করতে হবে। অঙ্কে যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান যেটা দেওয়া আছে ওইটা ধরে অঙ্ক সমাধান করব। আর অঙ্কে যদি শ্রেণী ব্যবধান দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা শ্রেণী ব্যবধান নিজেরা বের করে তারপর হচ্ছে অঙ্ক সমাধান করব। তো এবার তোমরা লক্ষ্য করো, আমাদের আজকের অঙ্কের মধ্যে শ্রেণী ব্যবধান দেওয়া আছে। এখানে বলা আছে নিচের তথ্য থেকে 10 শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো। যেহেতু আজকের অঙ্কের শ্রেণী ব্যক্তি অঙ্কের মধ্যে দেওয়াই আছে, কাজেই আজকের এই অঙ্কটার মধ্যে বা এই অঙ্কটাকে আমরা বলবো এটা একটা রেডি অঙ্ক। আর এই রেডি অঙ্কগুলো সমাধান করা খুবই সহজ।
তাহলে দেখো, এখন কিন্তু আমরা অঙ্ক সমাধান করা শুরু করে দিলাম। তার আগে, অঙ্কটা শুরু করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানকার সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত এটা খুঁজে বের করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই সারণীর মধ্যে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তোমরাও দেখতে পাচ্ছ। তো তোমরা একটু খুঁজে বের করো যে এখানকার সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত, একটু খুঁজে বের করে কমেন্টস করে দ্রুত জানাও। আমরা দ্রুত আজকের এই অঙ্কটা শেষ করব এবং আজকের অঙ্কের ম্যাক্সিমাম রিকোয়ার গুলো আমরা সমাধান করব। আচ্ছা, আমাদেরকে মিনহাজ শেখ লিখে দিয়েছে যে সর্বোচ্চ সংখ্যা 62 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 20। আমরা এখানে একটু মার্ক করি যে দেখি আমাদের সর্বোচ্চ সংখ্যা কোথায় দেওয়া আছে। সর্বোচ্চ সংখ্যা 62, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে 62, এটা হচ্ছে আজকের এই শ্রেণীর সর্বোচ্চ সংখ্যা। এবং সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা একজন লিখেছেন 20, একজন লিখেছে 21, একজন লিখেছে 22। তো আমরা একটু দেখি, খুঁজে দেখি কত সর্বনিম্ন সংখ্যা আছে। আচ্ছা, 21 পাওয়া গেছে, এখানে 20ও পাওয়া গেছে, তার মানে এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 20। এবার আমাদেরকে গুনতে হবে যে আমাদের এখানে মোট কতগুলো সংখ্যা আছে। মোট কতগুলো সংখ্যা আছে এটাও আমাদেরকে গুনে দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, প্রথম সারিতে সংখ্যা আছে 10টা, এরকম সারি আছে মোট 4টা, তাহলে 4 দশে হচ্ছে কত, 40। তাহলে এই তথ্যগুলো আমরা একটু আমাদের খাতায় লিখে নেব। সমাধান 1, আমরা এখানে লিখব সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় হাইয়েস্ট ভ্যালু, আর সংক্ষেপে এইচ। আমরা খুঁজে দেখলাম আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত, 62 বা 62। এরপর হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, যাকে লোয়েস্ট ভ্যালু বলা হয়। আমরা লোয়েস্ট ভ্যালু পেয়েছি আমাদের অঙ্কে 20। এবং মোট তথ্য সংখ্যা বা মোট উপাত্ত সংখ্যা, মোট উপাত্তকে এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এন সমান সমান মানে আমাদের এখানে মোট কতগুলো ছিল এটা, আমাদের এখানে এন সমান সমান হচ্ছে 40। এরপর আর কি কি দেওয়া আছে এটা দেখতে হবে। আজকের অঙ্কে আর দেওয়া আছে, শ্রেণী ব্যবধানটা উল্লেখ করা আছে, তাহলে আমরা এখানে লিখবো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানকে ইংরেজিতে বলা হয় ক্লাস ইন্টারভাল, আর সংক্ষেপে সিআই দ্বারা প্রকাশ করা হয়। আজকের অঙ্কের ক্লাস ইন্টারভাল হচ্ছে 10। আচ্ছা, জাস্ট যে তথ্যটুকু আমরা লিখলাম এই তথ্যটুকু আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল, এখান থেকে এতটুকু লিখে নিলাম। এখন প্রথমেই আমাদেরকে বলছে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো। তো গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার জন্য আমরা প্রাথমিক গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব। মনে রাখতে হবে, প্রশ্নে যদি কোনো নির্দেশনা দেওয়া থাকে, যে প্রশ্নে যদি বলা থাকে যে তোমরা আহ আদর্শ গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো বা পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো, সেক্ষেত্রে যেটা চাবে সেটাই আমরা প্রস্তুত করব। আর যদি কোনো কিছু এরকম বলা না থাকে, শুধু বলা থাকে যে তোমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো, সেক্ষেত্রে আমরা 3 কলাম বিশিষ্ট গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব, যাকে আমি একটু আগে বললাম প্রাথমিক গণসংখ্যা নিবেশন সারণী। তা আমরা এখানে এটাই লিখবো এখন, যে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করি। আচ্ছা, এখানে একটা ভাষা লিখতে হয়, সেই ভাষাটা তোমরা মুখস্থ করে নিবা। ভাষার শুরু হচ্ছে আরম্ভ সংখ্যা। আরম্ভ সংখ্যাটা কত ধরবো আমরা? আরম্ভ সংখ্যাটা আমরা ধরবো আমাদের আহ যে প্রশ্ন থাকবে সেখানে সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে ওইটার উপর ভিত্তি করে। আজকে দেখো, আজকে আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 20, এবং এই 20 হচ্ছে একটা রাউন্ড ফিগার সংখ্যা। রাউন্ড ফিগার সংখ্যা কোনগুলো? রাউন্ড ফিগার সংখ্যা হচ্ছে হয় শূন্য থাকবে, নয়তো 5 থাকবে। 5 অথবা শূন্যওয়ালা সংখ্যাগুলো হচ্ছে রাউন্ড ফিগার সংখ্যা। এই যে শূন্যওয়ালা সংখ্যা কোনগুলো? 0, 10, এরপর হচ্ছে 20, এরপর হচ্ছে 30, এগুলো হচ্ছে রাউন্ড ফিগার শূন্যওয়ালা সংখ্যা। আর 5 ওয়ালা সংখ্যা কোনগুলো দেখো? 5, এরপর হচ্ছে 15, এরপর হচ্ছে 25, এরপর হচ্ছে 35, এগুলো হচ্ছে আমাদের 5 ওয়ালা রাউন্ড ফিগার সংখ্যা। এগুলো যদি আমরা ধরে অঙ্ক করি, আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, অনেক সুবিধা হয়। আমরা সব সময় চেষ্টা করবো এরকম রাউন্ড ফিগার ওয়ালা সংখ্যা করে অঙ্ক করার জন্য। আচ্ছা, এবার দেখো আমরা এখানে ভাষাটা লিখবো আরম্ভ সংখ্যা 20 থেকে শুরু করে
শ্রেণী ব্যবধান 10 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করি। তো 10 নিয়ে এখানে একটা পদ্ধতির নাম লিখতে হবে। আমরা জানি যে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুতের পদ্ধতি দুইটা। একটা হচ্ছে প্রশ্ন বাংলা উত্তর ইংলিশে। হ্যাঁ, প্রশ্ন বাংলা এবং উত্তর তোমরা ইংলিশে লিখতে পারবা। তোমাদের বইয়ের মধ্যে বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনে প্রশ্ন দেওয়া থাকবে। আমি যেভাবে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি তোমরা এভাবেই সমাধান করবা। তো ইংরেজি যখন লিখবা সবগুলো ইংরেজিই লিখবা, এই নাম্বার গুলো, আর বাংলা লিখলে সব নাম্বার গুলো বাংলায় লিখবা। তো দেখো, আরম্ভ সংখ্যা 20 থেকে শুরু করে শ্রেণী ব্যবধান 10 নিয়ে দুইটা পদ্ধতি থাকে, একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। তা আমাদের প্রশ্নের নিচে রিকোয়ারে বলা আছে, 1 নম্বর রিকোয়ারে বলা আছে অন্তর্ভুক্ত পদ্ধতিতে সমাধান করো। তাহলে আমরা লিখবো শ্রেণী ব্যবধান 10 নিয়ে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করি। এই ভাষাটা আমরা মুখস্থ করব। কি কি মুখস্থ করব দেখো, আরম্ভ সংখ্যা ড্যাশ থেকে শুরু করে, এক এক সময় এক এক রকমটা হবে। আরম্ভ সংখ্যা 20 হতে পারে, 19 হতে পারে, 18 হতে পারে, 15 হতে পারে, 5 হতে পারে, 0 হতে পারে, যাই হবে সেটা আমরা এখানে লিখবো। শুরু করে শ্রেণী ব্যবধান 10। আজকের অঙ্কের শ্রেণী ব্যবধান 10 প্রশ্নে দেওয়াই ছিল। শ্রেণী ব্যবধান 10 নিয়ে অন্তর্ভুক্ত পদ্ধতি, যেহেতু অঙ্কে বলা ছিল যে একটা পদ্ধতি অনুসরণ করে অঙ্ক সমাধান করো, কমান্ড করা আছে, নির্দেশনা দেওয়া আছে, কাজেই আমরা নির্দেশনা অনুযায়ী অন্তর্ভুক্ত পদ্ধতি না। নির্দেশনা দেওয়া না থাকলে সবসময় আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে অঙ্ক সমাধান করব। 10 নিয়ে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করি। এখন আমরা গণসংখ্যা নিবেশন সারণীটা প্রস্তুত করব। তো তোমাদেরকে আমি একটু আগে বললাম যে প্রাথমিক গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার জন্য আমাদের কি করতে হবে, 3 কলাম বিশিষ্ট একটা সারণী তৈরি করতে হবে বা ছক তৈরি করতে হবে। তা আমি এখানে প্রথমে 3 কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করে নেই। তার মধ্যে প্রথম কলামে হবে শ্রেণী ব্যক্তি, যাকে সিআই বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে টালি চিহ্ন, এরপর হচ্ছে গণসংখ্যা। এই গণসংখ্যাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি এবং সংক্ষেপে এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, দিলাম। আর এই যে বাকি যে জায়গাটুকু আছে এতটুকু ওখানে থাকুক, ওই বাকি জায়গাটুকুর কাজ কিছুক্ষণ পরে শুরু হবে। আচ্ছা, সাউন্ড কি সবারই সমস্যা হচ্ছে একটু জানাও তো। সাউন্ড সমস্যা সবার হচ্ছে কিনা একটু জানাও। আচ্ছা, তোমরা সবাই কথা শুনতে পাচ্ছ, তার মানে বোঝা যাচ্ছে এখন সাউন্ড ঠিক আছে। সাউন্ড সমস্যা হলেও এখন সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আসলে আমরা যখন ক্লাস করাই তখন হচ্ছে যে এই যে যে ডিভাইস গুলো ব্যবহার করে থাকি যেমন মাইক্রোফোন, এগুলো অনেক কম দামি মাইক্রোফোন, যে কারণে দেখা যায় অনেক সময় সমস্যা করে। তো ঠিক আছে, তুমি একটু খেয়াল করো। এখন আমরা এই যে সারণীর মধ্যে কি করলাম, 3 কলাম বিশিষ্ট সারণী দিলাম। একজন প্রশ্ন করছে যে 3 কলাম 4 কলাম আমরা বুঝবো কি করে। তো 3 কলাম 4 কলাম বোঝার বিষয় হচ্ছে আমরা দেখব। আচ্ছা শোনো, 3 কলাম 4 কলাম বিষয়টা হচ্ছে প্রশ্নে যদি বলা থাকে আদর্শ গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো, তাহলে 5 কলাম হবে। আর যদি বলা না থাকে কিছুই তাহলে তোমার 3 কলাম দিবা।
আর এই অধ্যায় থেকে আমরা আরো 7টা অঙ্ক সমাধান করব। তোমরা অঙ্কগুলো করতে থাকো, দেখতে থাকো, অবশ্যই বুঝে যাবা কোনো না কোনো এক সময়। এবার হচ্ছে দেখো, আমরা এই যে কলামগুলো দিয়ে নিলাম এখানে, এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন এই কলামগুলোর মধ্যে আমরা শ্রেণী বসাবো বা শ্রেণী ব্যক্তিগুলো বসাবো। এখন শ্রেণী ব্যক্তিগুলো আমরা চাইলেই এখানে বসাইতে পারি না, কারণ অঙ্কে আমাদেরকে বলে দিয়েছে, দুইটা পদ্ধতির কথা উল্লেখ করতে বলছে, তার মধ্যে বলে দিয়েছে যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে এগুলো তোমাকে বসাইতে হবে। তো অন্তর্ভুক্ত পদ্ধতিতে তুমি কিভাবে বসাবা? অন্তর্ভুক্ত আর বহির্ভুক্ত, ধরলাম এটা একটা বাউন্ডারি বা এটা একটা বৃত্ত। বৃত্তের দুটো সাইড আছে, একটা হচ্ছে অন্তর সাইড মানে ভিতর সাইড, এই ভিতরটা হচ্ছে অন্তর্ভুক্ত, আর এই যে বাহিরটা হচ্ছে বহির্ভুক্ত মানে বাহিরের। আচ্ছা, এখন আমাদেরকে বলছে অন্তর্ভুক্ত পদ্ধতিতে হিসাব করার জন্য। তো আমরা কি হিসাব করব? আমরা হিসাব করব আমাদের যে উপাত্তগুলো দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে যে উপাত্তগুলো ছিল, এই উপাত্তগুলোকে আমরা কি করবো, এখানে লিখবো। তো যখন অন্তর্ভুক্ত করবে তখন সর্বনিম্ন সংখ্যাটা আমাদের ভিতরেই থাকবে। সর্বনিম্ন সংখ্যা কত আছে দেখো তো, 20 দেওয়া আছে। তাহলে এবার আমরা 20 থেকে হিসাব করব। 20 থেকে কি হিসাব করব? 20 থেকে হিসাব করব 10 পর্যন্ত, মানে 20 সহ হিসাব করতে হবে। অন্তর মানে ভিতরে, ভিতরের সংখ্যাটা সহই হিসাব করতে হবে। তাহলে আমরা হিসাব করি একটু। 20 এখানে দেওয়া আছে, 20 সহ হিসাব করব। 20, 21, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 20 সহ যদি শ্রেণী ব্যবধান 10 হিসাব করি, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত? 29 আসতেছে। 20 থেকে 29। তাহলে প্রথম শ্রেণীতে আমরা এভাবে লিখতে পারি, 20 থেকে 29। এখন পরের শ্রেণীগুলো কি করব? পরের শ্রেণীগুলো লেখার জন্য আমাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত পদ্ধতির সংজ্ঞাটা জানতে হবে। অন্তর্ভুক্ত পদ্ধতির সংজ্ঞাটা কি? যখন কোন শ্রেণীর উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্নসীমার ব্যবধান 1 হবে, বা যখন কোন শ্রেণীর উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্নসীমা মিলবে না, তখন তাকে আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি বলবো। তো এখানে দেখো 20 থেকে 29 আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? অন্তর্ভুক্ত পদ্ধতিতে অঙ্ক স্থান করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর উচ্চসীমা মানে এই 29 আর পরের শ্রেণীর নিম্নসীমার মধ্যে ব্যবধান রাখতে হবে 1। তাহলে এখানে 29 আছে, পরের শ্রেণীর মধ্যে নিম্নসীমা আমরা কি বসাবো? 1 ব্যবধান করলে এখানে আসে 30। এবার 30 থেকে আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি মানে 30 কে ভিতরে রেখে আবার 10 হিসাব করব। অ্যান্সার আসবে কত? 39। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটা দেখো, বিশেষ করে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট এবং আহ মনোবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থীরা একটু ভালো করে তোমরা দেখো। এই পরের যে অংশগুলো সমাধান করব সেগুলো কিন্তু তোমাদের সরাসরি পরীক্ষায় চলে আসে, মানে প্রশ্নের মধ্যে থাকে। আচ্ছা শোনো, ইতি রেজা বলছে প্রশ্ন অন্তর্ভুক্ত উল্লেখ করা নাই। আমি তোমাদেরকে একটু পরে প্রশ্নটা দেখাচ্ছি, দেখবা এখন সেখানে উল্লেখ করা আছে কিনা। এরপর দেখো এখানে লিখলাম, আবার পরের শ্রেণীটা লিখতে হবে। পরের শ্রেণী কিভাবে লিখবো? এটার থেকে পরের শ্রেণীর মধ্যে ব্যবধান থাকবে 1। তাহলে 39 আছে, এখানে হবে 40। 40 থেকে হবে কত? 49। আচ্ছা, এবার আমরা লিখবো এখানে 50। 50 থেকে 59। এরপর আমরা লিখবো 60। 60 থেকে হচ্ছে কত? 69। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এভাবে আমরা কতক্ষণ লিখবো? যে 60 থেকে 69 লিখলাম, আবার হচ্ছে 70 থেকে 79, এভাবে কি সারাক্ষণ আমরা লিখতে থাকবো কিনা? প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে আমরা এটা কতক্ষণ লিখবো, কতক্ষণ লিখতে হবে, এটা আমরা অঙ্ক করার শুরুতেই বুঝতে পারবো। কখন বুঝতে পারবো? এই যে দেখো সর্বনিম্ন সংখ্যা কত আছে? 20। এই যে 20 থেকে আমরা শুরু করছি, সর্বোচ্চ সংখ্যা কত? 62। যে শ্রেণীর মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যাটা পাবো সেখানেই এসে আমাদেরকে সারণী দেওয়া বন্ধ করতে হবে। আবারও বলতেছি, সর্বোচ্চ সংখ্যাটা যে শ্রেণীর মধ্যে পাবো সেখানেই এসে আমাদেরকে সারি দেওয়া বন্ধ করতে হবে। তো এখানে দেখো 60 থেকে 69, 60 থেকে 69-এর মধ্যে 62 সংখ্যাটা আছে, কাজেই এখানে আমাদেরকে সারি দেওয়া বন্ধ করতে হবে। এরপরে আমাদের আর সারি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে আমরা অতিরিক্ত আরেকটা সারি দিচ্ছি, কারণ এখানে আমরা মোড করব, মানে যোগ করে দেখাবো, এই জন্য এখানে একটা অতিরিক্ত সারি দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে? তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া এটার কি কোনো উপায় আছে কিনা।
সূত্র আছে কিনা, এই ঘরগুলো নির্ণয় করার কোনো সূত্র আছে কিনা? আছে। এই ঘরগুলো নির্ণয় করার সূত্রটা আমি তোমাদেরকে আগামী ক্লাসে জানাবো, কারণ এই সূত্রটা তোমাদেরকে জানানোর জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে যেগুলো এই অঙ্কের মধ্যে নাই। তাহলে আমরা আগামী দিন যে অঙ্কটা সমাধান করব সেখানে ওই কাজগুলো তোমাদেরকে আগে শিখাবো, তারপর হচ্ছে কিভাবে ঘরের সংখ্যা বের করতে হয় সেটাও তোমাদেরকে শিখাবো, সব শিখিয়ে দেবো। আচ্ছা, এবার আমাদেরকে টালি চিহ্ন বসাইতে হবে। এখন এইটা না হয় আমরা না দেখে লিখলাম, অর্থাৎ যে 20 থেকে 62-র জন্য এই 5টা ঘর আমরা ভাগ করে দিলাম, কিন্তু টালি চিহ্নগুলো কিভাবে বসাবো? টালি চিহ্নগুলো কিন্তু আমাদের প্রশ্ন দেখে দেখে বসাইতে হবে। ক্লাস 5 থেকে শুরু হয়েছে টালি চিহ্ন বসানো, এ পর্যন্ত তোমরা অনেকবার টালি চিহ্ন বসাইছো, অনেক ভাবে তোমরা টালি চিহ্ন বসাইছো, তোমাদেরকে অনেক স্যার অনেক ভাবে টালি চিহ্ন বসানো শিখাইছে। যে কোনো একটা পদ্ধতি বা তাদের যে কোনো একজনেরটা যদি তোমাদের মনে থাকে, সেভাবে নির্ভুল ভাবে তোমরা টালি চিহ্ন গুলো বসালেই হবে, এর কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তবে যদি মনে করো, আচ্ছা ভাই, কালকে যদি তোমার পরীক্ষা হয়ে থাকে, এখানে আমার করার কি আছে? আমার তো কিচ্ছু করার নেই। আমি 2022 সালের শেষের দিক থেকে কোর্স চালাচ্ছি, কোর্স শুরু করছি। তুমি আগে যোগাযোগ করে ভর্তি হয়ে ক্লাস করতে পারতা। আর তাছাড়াও যদি কালকে তোমার পরীক্ষা 1:30টার সময় হয়, আমার প্রোফাইলে অসংখ্য ফ্রি ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো খুঁজে খুঁজে যদি তুমি দেখো, আশা করি যে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে তার সব কয়টা প্রশ্ন তুমি আমার প্রোফাইলে পেয়ে যাবা। আচ্ছা, এবার দেখো টালি চিহ্ন কিভাবে বসাইতে হয়। এভাবে প্রশ্নটা আমরা নিয়ে প্রশ্নের মধ্যে এভাবে আমরা মার্ক করব: 22, 34, 42, 22, 34, 42। তো দেখো তো 22 কোথায় আছে? এই যে 20 থেকে 29-এর মধ্যে 22 আছে, এখানে একটা টালি চিহ্ন দিব। এরপর কত আছে? 34। 34 কোথায় আছে দেখো তো? 30 থেকে 39-এর মধ্যে 34 সংখ্যাটা আছে, এখানে একটা টালি চিহ্ন দিলাম। এরপর হচ্ছে 42, দেখো 42 কোথায় আছে? 42 হচ্ছে 40 থেকে 49-এর মধ্যে আছে, এখানে একটা টালি চিহ্ন দিলাম। এরপর হচ্ছে দেখো 47, 31 এবং 20। 47, 31 এবং 20। 47 এই যে এখানে আছে, 31 উপরে আছে, এবং 20 এখানে দেখাই যাচ্ছে, বসাইলাম। আচ্ছা, অন্তর্ভুক্ত বহির্ভুক্ত পদ্ধতি আমি বুঝাই দেবো। এরপরে দেখো 35, 42, 26। এরপর হচ্ছে কত? 42। এরপর হচ্ছে কত? 26 দিলাম এখানে। এরপর হচ্ছে 37। 37 কোথায় আছে? 30 থেকে 39-এর মধ্যে। প্রথম সারির টালি চিহ্ন বসানো শেষ, দ্বিতীয় সারির টালি চিহ্ন গুলো বসাবো। এখানে দেখো কত আছে? 49, 44, 32। 49, 44, 32। 49 এই যে এখানে দেখা যাচ্ছে। 44 কোথায় আছে? এখানেই আছে। শোনো, টালি চিহ্ন বসানোর নিয়ম হচ্ছে এরকম 4টা টালি চিহ্ন দেওয়ার পর যদি 5 নম্বর টালি চিহ্ন দিতে হয়, তাহলে তোমাকে এভাবে ফাঁকা করে একটা টালি চিহ্ন দিয়ে এক বান্ডিল সই করতে হবে বা পূর্ণ করতে হবে। হয়তোবা তোমরা এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছ না, এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে না, একটু পরে স্ক্রিন বড় করে দিলে তোমরা দেখতে পারবা। এরপর দেখো এখানে দেখা যাচ্ছে যে 44 পর্যন্ত বসাইছি, এবার হচ্ছে 32 এবং 36। 32, 36, 28। 32 এখানে আছে, 36 এখানে আছে, 28 উপরে আছে। এরপর হচ্ছে 47, 56, 50। 47, 56, 50। এই যে 47 এখানে আছে, 56 এবং 50 এখানে আছে। এরপর হচ্ছে দেখো 59 এবং 32। এই যে 59 এখানে দেখা যাচ্ছে, 32 হচ্ছে 30-এর ঘরে আছে। দ্বিতীয় সারির টালি চিহ্ন বসানো শেষ, তৃতীয় সারির টালি চিহ্ন বসাবো: 21, 28, 49। 21, 28, এরপর হচ্ছে 49। এরপর দেখো 45, 30 এবং 48। 45, এরপর হচ্ছে 30, এরপর হচ্ছে 48। এরপর হচ্ছে দেখো 47, 52, 39। 47, 52, 39। আচ্ছা, এরপর দেখো 62। 62 একদম শেষের ঘরে। এরপর আমরা শেষের সারি থেকে টালি চিহ্ন বসাবো: 32, 39, 32, 41। 32, তারপর হচ্ছে 39। এরপর আবারও 32, 41। আবারও 32, এবার 41। এরপর হচ্ছে দেখো 59, 62, 46। 59, 62, 46। 59, 62, 46 বসিয়ে দিলাম। 50, 58, 41। 50, 58,
41। আমরা সবগুলো টালি চিহ্ন বসানো শেষ করে দিয়েছি। তোমার টালি চিহ্ন বসানোর বিষয়টা বুঝতে পারছো কিনা একটু জানাও। যদি বুঝে থাকো তাহলে ওকে লিখে দিবা, আর যদি না বুঝে থাকো তাহলে প্রশ্ন করবা কি বোঝো নাই। আমি তোমাদের উদ্দেশ্যে একটু বলতেছি, আমাদের অনলাইন কোর্সে সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের নতুন কোর্সের একদম প্রথম ক্লাস এটা। আমাদের এই অনলাইন কোর্সে সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান এবং কম্পালসারি ইংলিশ দুইটা কোর্সেই তোমরা করতে পারবা। দুইটা কোর্সে আমাদের এখানে ভর্তি হয়ে নিয়মিত লাইভ ক্লাস যদি করো বা রেকর্ড ক্লাসগুলো দেখো, আশা করি পরীক্ষার মধ্যে তোমরা খুবই ভালো রেজাল্ট করতে পারবে। এরপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের জন্য গবেষণা পদ্ধতি পরিসংখ্যান সমাজকর্ম চতুর্থ বর্ষের জন্য, অর্থাৎ যাদেরই পরিসংখ্যান আছে তাদের সকলেরই কোর্স করানো হয়ে থাকে এবং চলমান কোর্স আছে। তোমরা চাইলে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার গুলোতে যোগাযোগ করবে অথবা ফেসবুক আইডিতে যোগাযোগ করে ভর্তি হতে পারবা। আচ্ছা, এবার দেখি তোমরা সবাই হচ্ছে টালি চিহ্ন বসানোটা বুঝতে পারছো, এবার গণসংখ্যা বসাইতে হবে। তা আমি বলছিলাম যে গণসংখ্যাটা আমাদের নিজস্ব বা আমাদের পরিচিত যে পদ্ধতি আছে সংখ্যা পদ্ধতি, সেই পদ্ধতিতে বসাইতে হবে। এগুলো মূলত রোমান সংখ্যা অথবা গ্রিক সংখ্যা হইতে পারে। এই টালি চিহ্নগুলো হয় রোমান হবে নয়তো গ্রিক গ্রিক হবে, আমার সঠিক মনে নাই। তো এখন আমরা কি করব, এগুলোকে আমাদের বোঝার সুবিধা, যেহেতু আমরা বাঙালি, তো বাংলাদেশে ব্যবহৃত দশমিক পদ্ধতিতে আমরা গণসংখ্যাগুলো বসাবো। কিভাবে বসাবো দেখো, এখানে দেওয়া আছে 5টা এবং আরেকটা 6টা। এখানে লিখবো আমরা 6, এখানে দেওয়া 2 বান্ডিল এবং একটা, মানে হচ্ছে 11। এরপর হচ্ছে দেখো এখানে দেওয়া আছে কয়টা, 14টা, দিলাম 14। এরপর হচ্ছে 5 আর 2 7, দিলাম 7। এরপর শেষে হচ্ছে কত, 2টা। এখন এখানে আমাদেরকে যোগ করতে হবে, এই সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে যে এই 40-এর সমান হচ্ছে কিনা, বা মোট তথ্যের সমান হচ্ছে কিনা, মোট উপাত্তের সমান হচ্ছে কিনা। তো একটু যোগ করে দেখি, 6 + 11 + 14 + 7 আর যোগ হচ্ছে 2। যোগ করলে দেখো যোগফল চলে আসছে 40। তো এখানে যেহেতু 40 চলে আসছে, আমাদের প্রশ্নের মধ্যেও 40টা সংখ্যা দেওয়া ছিল, কাজেই আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, একদম কারেক্ট আছে। এতটুকু যদি আমরা করতে পারি তাহলে আশা করি, অনেক সময় কিন্তু এতটুকুই অঙ্ক করতে বলে তোমাদের পরীক্ষায়। দেখো এতটুকু কিন্তু অনেক সময় করতে বলে, তাহলে এতটুকু করলে মোটামুটি 10 নাম্বার পাওয়া যেতে পারে যদি অঙ্কের লেট না থাকে। আমি প্রথমে অনেক টেনশনে ছিলাম, তারপর থেকে যখন পেইড ব্যাচে ভর্তি হয়েছি ইনশাল্লাহ অনেক উপকৃত হয়েছি। এগুলো ভালোভাবে দিতে পারলেই ভালো। হ্যাঁ, এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। কালি চিহ্ন বাম দিক থেকে বান্ডেল পূর্ণ এবং ডান দিক থেকে বান্ডেল পূর্ণ করার মধ্যে পার্থক্য কি? শোনো, আমাদের টালি চিহ্নর বান্ডেল গুলো 3 করে পূর্ণ করা যায়। 1 2 3 4 এভাবে পূর্ণ করা যায়, এভাবে পূর্ণ করা যায়, এভাবে পূর্ণ করা যায়, এভাবে পূর্ণ করা যায়। তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই তোমরা পূর্ণ করবা। তো তার মধ্যে হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি আমাদের দেশে বা আমাদের স্যারেরা আমাদেরকে যেভাবে শিখাইছেন, এই দুইটা পদ্ধতিতে কালি চিহ্ন বসানো শিখাইছেন, এটা শিখাই তোমরা এটা execute করতে পারো। এই দুটার যে কোনো একটা পদ্ধতি তোমরা পদ্ধতি অনুসরণ করে কালি চিহ্ন বসাইতে পারো, এখানে কোনো পার্থক্য নাই। আচ্ছা, কাউসার বিশ্বাস, দেখো আমি কিন্তু এখানে যোগ করে দেখেন 40 হয়ে গেছে। এখন তোমার ওখানে যদি দু একটা কম বেশি হয়, এটা দোষের কিছু না, এটা অনেক বড় সমস্যারও কিছু না। তো দেখো আমরা কিন্তু এই পর্যন্ত গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করে ফেলছি, কিন্তু আমাদের প্রশ্নে আরো কিছু রিকোয়ার্ড দেওয়া আছে যেগুলো শেখার সাথে বা এই ক্লাস 5-এর অঙ্ক দেয় না বলতে, ক্লাস 5-এর অঙ্ক অনেক সময় দেয়। ম্যাক্সিমাম চাকরির পরীক্ষায় দেখবা বাংলায় গড় গড় নির্ণয় করতে বলে, কিন্তু আমরা তো পরীক্ষার হলে গিয়ে আরে এটা তো ছোট ক্লাসের অঙ্ক, এটা বাদ দিয়ে আসি। পরে চাকরির পরীক্ষায় কিন্তু আর গড় নির্ণয় করতেও পারি না। তো তোমরা তোমাদের বোর্ড প্রশ্ন দেখতে পারো, বোর্ড প্রশ্নের মধ্যে দেখবা যে অনেক ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে যে এতটুকু গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো, শ্রেণী ব্যবধান 10 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো। শুধু এতটুকু আছে, অনেক সময় বলা আছে এর সাথে আয়তলেখ অঙ্কন করো, এমনও অনেক সময় বলা থাকে। আচ্ছা, এখন আমরা আমাদের যে আরো কিছু রিকোয়ার্ড দেওয়া আছে ওই রিকোয়ার্ড গুলো একটু সলভ করব। তো তোমরা একটু দেখো এখানে যে রিকোয়ার্ড গুলো আছে, শুধু প্রথম ক্লাস জন্যই ক্লাসটা একটু বেশি বড় হচ্ছে, পরবর্তী ক্লাসগুলো অনেক ছোট থাকে, মানে অল্প সময়ের মধ্যে পরবর্তী ক্লাসগুলো শেষ হয়। 30 থেকে 39-এর মধ্যে 12 হবে।
আচ্ছা, 30 থেকে 39, 30 থেকে 39 কোথায় গেল? এখানে 12 হবে। আচ্ছা, এখানে 12 হলে তো পরবর্তীতে আরো একখানে একটা কমবে। তো সেটা তোমরা তোমরা একটু মিল করে নিবা, তাহলেই হবে। যেমন এখানে যদি আমি 5 লিখি, তাহলে হয়তো এই যে 7 এখান থেকে 6 হবে, কিন্তু এখানে আমি বলে দিলাম যে 7। তোমরা একটু ওইটা ওইভাবে ম্যানেজ করে লিখিও, এখানে 40 হলেই হবে। আচ্ছা দেখো, আমি একবার এদিক থেকে ঘুরে তারপর এদিকে লিখতে যাচ্ছি, এখানে কম বেশি হতে পারে। তো শেষে 40 হয়েছে কিনা এটা দেখবা, শেষে 40 হয়েছে কিনা এটা দেখবা। আচ্ছা, এবার দেখো আমরা আমাদের রিকোয়ারের মধ্যে আমরা কেবল 1 নম্বর রিকোয়ারটা সলভ করছিলাম, এই যে এটা এটা শেষ করছি। এবার দেখো 2 নম্বর রিকোয়ারে বলছে যে এক্সক্লুসিভ মেথড বা বহির্ভুক্ত পদ্ধতি। এটা খুব জনপ্রিয় একটা পদ্ধতি, আমার খুব পছন্দের পদ্ধতি। এটা একদম শেষে করব আমরা। এরপর দেখো প্রকৃত শ্রেণী বের করতে বলছে এখানে। তো প্রকৃত শ্রেণী কিভাবে বের করে এটা একটু খেয়াল করো তোমরা। তো সাধারণত প্রকৃত শ্রেণী তখন বের করতে হয় যখন অঙ্কের মধ্যে আহ অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীগুলো দেওয়া থাকে, তখন আমরা প্রকৃত শ্রেণী বের করে থাকি। তো প্রকৃত শ্রেণী যদি কোনো অঙ্কে বের করতে বলে, তখন তোমরা কি করবা? প্রকৃত শ্রেণীটাকে শ্রেণী ব্যবধানের সাথেই ঘর করবা, শ্রেণী ব্যবধানের সাথেই ঘর করবা। অর্থাৎ পরবর্তীতে যখন অঙ্কগুলো আমরা সমাধান করব, পরবর্তী চ্যাপ্টারের অঙ্কগুলো, তখন কিন্তু অঙ্ক দেখা মাত্রই তোমরা বুঝতে পারবা যে এখানে প্রকৃত শ্রেণী বের করতে হবে কিনা। তখন তোমরা একটু মনে রেখে প্রকৃত শ্রেণীর ঘরটা দিয়ে নিবা। তাহলে এখানে লিখে নিচ্ছি প্রকৃত শ্রেণী, পরে প্রকৃত, আর এখানে হচ্ছে শ্রেণী। এটাকে ইংরেজিতে বলা হয় রিয়েল ক্লাস, আরসি দ্বারা প্রকাশ করতে পারো তোমরা। এখন এই প্রকৃত শ্রেণী বের করার বড় একটা সূত্র আছে, কিন্তু সূত্র ছাড়াও আমরা এই প্রকৃত শ্রেণীটা বের করতে পারি। সূত্র ছাড়া কিভাবে প্রকৃত শ্রেণী বের করা যায়? সূত্র ছাড়া প্রকৃত শ্রেণী বের করার নিয়ম হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা। শ্রেণীর দুটো সীমা থাকে, যেমন এখানে কত আছে? প্রথমটা 20 থেকে 29, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। এই নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিতে হয়। তাহলে যদি 20 থেকে 0.5 বাদ দেই, থাকে কত? 19.5। এখান থেকে আবার উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হয়। প্রকৃত, আচ্ছা শোনো, প্রকৃত শ্রেণী প্রকৃত শ্রেণী বের করার যে বিষয়টা বুঝতে পারছো কিনা একটু জানাও তোমরা। আর এখানে প্রশ্ন করতেছে যে শামীম রানা, কিছুই বোঝা যায় না। ভাই তুমি কি বোঝো নাই একটু বলো, পরিসংখ্যানে এমন কি বোঝো নাই তুমি, সেটা আমাকে বলো একটু। এই অঙ্কের মধ্যে কি বোঝো নাই বলো। স্যার, ও ওরে ওরে বললাম যে এখানে 40 হইলেই হয়েছে, ও তারপরেও বলতেছে এটা ভুল আছে। আমি তো তোমাকে বললাম যে আমি এদিক থেকে দেখে এদিকে হিসাব করে কালি চিহ্নগুলো বসে, তো এখানে হিসাব করলে তো 40 আসছে। 40 আসলে এটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তোমার কথা মতো মিল করে দিচ্ছি, যাও। এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 12, এখন তো ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই আহ, আজকে যখন আমি শীটটা আপডেট করছিলাম, তখন কোনো একটা অঙ্কের মধ্যে 30 অথবা 35 এরকম একটা সংখ্যাকে আমি চেঞ্জ করে দিয়েছি। সেটা যদি এই অঙ্কের মধ্যে পড়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের আগের নোটের সাথে না মিলতেও পারে। আচ্ছা শোনো, তোমরা সবাই প্রকৃত শ্রেণীটা বের করা বুঝতে পারছো? প্রকৃত শ্রেণীর নির্ণয় করার নিয়ম হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, মানে এই যে 20 যেটা দেওয়া আছে, এখান থেকে 0.5 বাদ দিবা। 20-এর থেকে 0.5 বাদ দিলে থাকে কত? 19.5। আর শ্রেণীর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করবা। শ্রেণীর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করলে কি হবে? যোগ করলে হবে 29.5। একই ভাবে প্রত্যেক সারির মানগুলো আমাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, বের করে নিচ্ছি কোনটা। এখানে কত দেওয়া আছে? 30 দেওয়া আছে, তাহলে হবে 29.5। এখানে হবে 39.5। এরপর হচ্ছে 39.5। এরপর হচ্ছে 49.5। এবার হচ্ছে দেখো, 49.5 থেকে হবে 59.5।
এবার হচ্ছে 59.5, এখান থেকে হচ্ছে 69.5। এভাবে প্রত্যেকটা শ্রেণীর প্রকৃত শ্রেণী আমরা বের করব। 14 এখানে 13 হবে। কাউসার, এই 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 বিষয়টা ধরে না থেকে শিখাচ্ছি, এটা শিখো, পরবর্তীতে আর প্রশ্ন করতে পারবে না। পরবর্তীতে তুমি আর প্রশ্ন করতে পারবে না যে ভাইয়া এটা কেমনে হয়েছে ওইটা কেমনে হয়েছে। তুমি এখন এইটা দেখো, ভাবছিলাম যে এটা তোমরা দেখে দেখে যেটা ঠিক করছো ওটাই সঠিক, যাও। আচ্ছা, এবার আমরা কি করলাম, রিকোয়ার 3 সলভ করে ফেলছি। এবার দেখি আর পরের হচ্ছে কোন রিকোয়ার দেওয়া আছে। কখন প্রকৃত শ্রেণী বের করতে হবে কখন বের করতে হবে না এগুলো আপাতত বন্ধ করো। আজকের অঙ্কের রিকোয়ারে দেওয়া আছে যে প্রকৃত শ্রেণী বের করো, এই জন্য আমরা প্রকৃত শ্রেণী বের করলাম। কখন প্রকৃত শ্রেণী বের করতে হবে, যখন অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত পদ্ধতির প্রশ্ন দেওয়া থাকবে তখন। 4 নম্বর দেখো, গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে বলছে। মোহাম্মদ হেলাল, আপনার প্রশ্নের উত্তরটা ভাই আসতেছে, সিরিয়ালে আছে, আপনি একটু অপেক্ষা করেন, ওটার অ্যান্সারও পাবেন, আমি বুঝাই দিব। এবার দেখেন, আমাদের 4 নম্বর রিকোয়ারে বলছে গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করো। আমরা এখন গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করব। এই গণসংখ্যার ঘনত্বকে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি অফ ডেনসিটি। এটা নির্ণয়ের সূত্র হচ্ছে F/C। আমরা গণসংখ্যার ঘনত্ব গুলো, আচ্ছা দেখো এখানে আমরা গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে যাচ্ছি। গণসংখ্যার ঘনত্বকে বলা হয় ফ্রিকোয়েন্সি অফ ডেনসিটি, যাকে আমরা FD দ্বারা প্রকাশ করব। বড় হাতের FD দিলাম। এই FD নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে F/C। এখন তোমরা প্রশ্ন করতে পারো F কি আর C কি। দেখো, F হচ্ছে গণসংখ্যা, F হচ্ছে কি গণসংখ্যা, আর C কি, C হচ্ছে ব্যবধান। C হচ্ছে ব্যবধান। আজকের অঙ্কের C এর মান বা CI এর মান কিন্তু দেওয়া আছে 10। আমরা এখানে লিখে নিলাম C, এখানে হচ্ছে C সমান সমান 10, এইটা ধরে নেবো। C সমান সমান কত, 10, বা প্রশ্নের মধ্যে দেওয়াই আছে C হচ্ছে আজকের অঙ্কের 10। এবার দেখো, আচ্ছা দেখো তোমরা, আমরা প্রথম সারির AD বের করবো, বা ফ্রিকোয়েন্সি অফ ডেনসিটি বা গণসংখ্যার ঘনত্ব বের করবো কিভাবে। প্রথম সারির গণসংখ্যা কত, প্রথম সারির গণসংখ্যা হচ্ছে 6, আর একে ভাগ করতে হবে C দ্বারা। C এর মান কত, 10। 6 কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, আমাদের ভাগফল কত আসে একটু হিসাব করতো। 6 কে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল কত আসে, সম্ভবত 0.60 আসবে। 6/10, অ্যান্সার আসতেছে 0.60। 0.60। এরপর দেখো, পরেরটা 12কে ভাগ করতে হবে 10 দিয়ে। পরে এর মান হচ্ছে 12, এর মান হচ্ছে 10। 12/10, অ্যান্সার আসতেছে 1.2। 1.2 এর জন্য 2 দিলাম। এরপরে দেখো, 14কে ভাগ করবো আমরা 10 দিয়ে। তোমাদের যাদের 13 আসছে, তোমার 13কে ভাগ করবা 10 দিয়ে। 1.40। এবার দেখো, 6কে ভাগ করবো 10 দিয়ে, 6কে 10 দিয়ে ভাগ করলে আসবে 0.60। 2কে ভাগ করবো 10 দিয়ে, দেখো 2/10, অ্যান্সার আসতেছে 0.20। FD বের করা নিয়ে তোমাদের কারো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করো, প্রশ্ন না থাকলে ওকে লিখে দাও। FD নির্ণয় করা নিয়ে তোমাদের কারো প্রশ্ন আছে কিনা। আমি আবারও বলতেছি, আজকের এই ক্লাসটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে প্রিলি মাস্টার্স শেষ পর্যন্ত যাদের পরিসংখ্যান আছে, সাধারণ পরিসংখ্যান, উচ্চতর পরিসংখ্যান, যাদেরই পরিসংখ্যান আছে তাদের সকলের জন্য প্রযোজ্য।
যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, এই নম্বরে যোগাযোগ করো, 0182335717 আমাদের প্রত্যেকটা ক্লাস সিরিয়াল অনুযায়ী রেকর্ড থাকে, কেউ লাইভ ক্লাস মিস করলে পরবর্তীতে দেখে নিতে পারবে। আমাদের ম্যাক্সিমাম সময় প্রায় সারাক্ষণই মেসেঞ্জারে বা কলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো সলভ করে দেওয়া হয়, পাশাপাশি অন্য সকল বিষয়ের সাজেশন দেওয়া হয়। তোমরা চাইলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। আচ্ছা, এবার আমরা পরের রিকোয়ারটা সমাধান করব। পরের রিকোয়ারে দেখো কি দেওয়া আছে, আমরা প্রশ্নের মধ্যে একটু দেখি। রিকোয়ার 5, দেখো রিকোয়ার 5-এ বলছে গণসংখ্যার আহ আপেক্ষিক গণসংখ্যা নির্ণয় করতে বলছে। এই আপেক্ষিক গণসংখ্যাকে ইংরেজিতে বলা হয় রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করার একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে এফ ডিভাইডেড এন। তোমাদের বেসিক এত দুর্বল, মিম আক্তার লিখছে যে 6-কে 10 দ্বারা ভাগ করলে 0.6 হয়। ভাই 0.6, 0.60, 0.6000, এভাবেই আমার কলমে যতক্ষণ কালি আছে আর বোর্ডে যতক্ষণ জায়গা আছে, যদি শূন্য দিতে থাকি সবগুলোর মান একই, সেম, কোনো কম বেশি হবে না মান। তো এখানে দেখার সৌন্দর্য রক্ষার্থে, সুন্দর যেন দেখা যায়, এই জন্য এখানে কি করছি, দুইটা করে সংখ্যা নিয়ে নিচ্ছি আমি এখানে। তোমার চাইলে যা আসছে তাই লিখে দিও, সমস্যা নাই। তো ভুল করে আবার আগের সংখ্যা ঢুকাই দিই, না আগের সংখ্যা যদি শূন্য ঢুকাও তাহলে কিন্তু মান কমে যাবে। তাহলে এখন আমরা নির্ণয় করব রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা আপেক্ষিক গণসংখ্যা, যেটাকে আমরা আর এফ দ্বারা প্রকাশ করব। আর এফ, আর এফ, দেখো এই আর এফ সমান সমান হচ্ছে এফ ডিভাইডেড এন। এফ ডিভাইডেড এন, প্রথমটার আর এফ কিভাবে বের করতে পারি দেখো তো তোমরা। এফ হচ্ছে 6, এন কত 40। আচ্ছা, মানে 6-কে 40 দ্বারা ভাগ করব। 6-কে 40 দ্বারা ভাগ করলে আমাদের প্রথম আর এফ এর মানটা বের হবে। 6 ভাগ 40, অ্যান্সার আসতেছে 0.15। 0.15। এখন দেখো 12-কে 40 দ্বারা ভাগ করব। 12 ভাগ 40, না বুঝলে প্রশ্ন করবা। 0.30। 14-কে 40 দ্বারা ভাগ করব। 0.35। এত বড় অঙ্ক তোমাদের আসবে না, যদি কখনো দেয় স্যারেরা, যদি এই যে এক্সট্রা রেকোয়ার গুলো দিতে চায়, দুই একটা হয়তো বা দিয়ে দিবি, সবগুলো দেবে না। কিন্তু এখন তো আমি শিখাচ্ছি তোমাদেরকে, শেখানোর জন্য সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে বের করব আমরা, 6-কে ভাগ করব 40 দ্বারা, অ্যান্সার আসবে 0.15। 2-কে ভাগ করবো 40 দ্বারা, 2 ভাগ 40, অ্যান্সার আসবে 0.05। 0.05, এই যে এখানে একটা শূন্য দিলাম। যদি আবার এর মধ্যে তোমরা যদি দুইটা শূন্য থেকে সুন্দর করে সুন্দর তাহলে কিন্তু ভুল হবে। এখানে একটা শূন্য এদিকে শূন্য বেশি করে দিতে পারো, এদিকে দেওয়া যাবে না। আচ্ছা, আমরা এই পর্যন্ত বের করলাম, রিলেটিভ ফ্রিকোয়েন্সি পর্যন্ত বের করেছি। এবার আমরা আহ শতকরা গণসংখ্যা নির্ণয় করব। শতকরা গণসংখ্যা, অর্থাৎ পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি, এটাও রিকোয়ারে দেওয়া আছে। তো আমি আর নতুন করে প্রশ্নটা বের না করি, এখানে সরাসরি এখানে করে দিচ্ছি। আমরা এখন পিএফ বের করবো, বা শতকরা গণসংখ্যা, পিএফ। পিএফ, এই পিএফ নির্ণয় করার সূত্র হচ্ছে, পিএফ মানে হচ্ছে আরএফ ইনটু 100। আরএফ ইনটু 100। আরএফ আমার কি দেখো, আরএফ হচ্ছে এফ ডিভাইডেড এন ইনটু 100। অর্থাৎ আরএফ কে যদি শতকরায় প্রকাশ করি তাহলে কিন্তু আমরা কি পাবো, আরএফ কে শতকরায় প্রকাশ করলে আমরা পিএফ পাবো, মানে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। এবার আসো কিভাবে বের করবো। এফ এর মান 6, 6-কে ভাগ করবো এন এর মান 40 দ্বারা, আসবে 0.15, এটাকে 100 দ্বারা গুণ করবো। 0.15 গুণন 100, অ্যান্সার আসতেছে 15। এই 15-কে পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হবে, এখানে দেবো আমরা কি 15%।
এরপর 30-কে 100 দ্বারা গুণ করলে আসবে কত? 30%। এরপর 0.35-কে 100 দ্বারা গুণ করলে আসবে কত? 35%। এরপর দেখো, এখানে দেওয়া আছে কি 0.15, এখানে আসবে 15%। এরপর দেখো 0.05, তাহলে এখানে আসবে 5%। এটাই হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বা শতকরা গণসংখ্যা। অর্থাৎ সব থেকে বেশি গণসংখ্যা পড়ছে কোথায়? এই যে আমাদের 40 থেকে 49-এর ঘরে, অথবা 39.5 থেকে 49.5-এর ঘরে। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে যতটুকু আলোচনা করা হয়েছে, সব থেকে মানে আমাদের পুরো কোর্সের সব থেকে বেশি সময় নিয়ে আজকের এই অঙ্কটা করানো হচ্ছে, বা সব থেকে বেশি রিকোয়ার্ড যুক্ত করা হয়েছে এখানে। যদিও প্রথম ক্লাস এত কিছু যুক্ত করা উচিত ছিল না, তারপরও পরবর্তীতে যেন আর কোনোদিন এগুলো নিয়ে ঝামেলা করতে না হয়, এই জন্য আজকের ক্লাসে এগুলো অ্যাড করে দিয়েছি। তো তোমাদের এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে এটা মিশিয়ে দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ গণসংখ্যা নিবেশন সারণী যেটা আছে, ওইটা এখন তোমাদেরকে আমি শিখাবো। পরে শূন্য কেন দিলেন? পরে শূন্য দিছি এমনিতেই সৌন্দর্য বাড়ানোর জন্য, এদিকে শূন্যগুলো দিলে কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা তোমার? আচ্ছা দাও, মিশাই দিচ্ছি এই শূন্যগুলো। তোমরা বুঝে থাকলে ওকে লিখে দাও, না বুঝে থাকলে প্রশ্ন করো। আচ্ছা, লাস্টটা কি করলেন ভাই আরেকবার? লাস্টে হচ্ছে এই যে এখানে দেখো, আর মানে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি, শতকরা গণসংখ্যা। কোন শতকরা বোঝো না, শতকরা মানে কোন সংখ্যাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা। কোন সংখ্যাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করাই হচ্ছে শতকরা। এটাকে এরকম দেওয়া ছিল 0.15 চলে আসছে, এক্স বাই এন কে, এফ কে এন দ্বারা ভাগ করার পর 0.1 চলে আসছে, এটাকে 100 দ্বারা গুণ করছে, 100 দ্বারা গুণ করে আস্তে আস্তে 15। আশা করছি বুঝতে পারছো তোমরা। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো তাহলে। এখন দেখো আর এফ নির্ণয় আর একবার। আর এফ কোনটা? ও, এটা। তো দেখো, আর এফ এর আমি প্রথমটা তোমাদেরকে নির্ণয় করে দেখাচ্ছি। আর এফ এর সূত্র হচ্ছে এফ ডিভাইডেড এ। এফ এর মান কত দেখো? 6। এন এর মান কত? 40। 6-কে যদি 40 দ্বারা ভাগ করো, তাহলে তোমার ভাগফল আসবে 0.15। এটাই হচ্ছে আর এফ এর মান। এভাবে প্রত্যেকটা মান তোমাদেরকে বের করতে হবে। আচ্ছা, একজন আবার এফডি বুঝে নাই। দেখো, এফডি এর মধ্যে দেওয়া আছে, এফডি এর সূত্র হচ্ছে এফ ডিভাইডেড সি। এফ ডিভাইডেড সি, তো এখানে কি করতে হবে? সূত্রটা আমি লিখে লিখে মানগুলো বসাই দেই। এফ ডিভাইডেড সি, এফ এর মান কত? 6, দিলাম এখানে 6। সি এর মান কত? 10, এটা এখানে বলাই ছিল। সি এর মান বা শ্রেণী ব্যবধান হচ্ছে 10। সি মিনস ক্লাস। ক্লাস মানে হচ্ছে ব্যবধান বা শ্রেণী ব্যবধান এখানে, বা ক্লাস মানে হচ্ছে শ্রেণী। এখানে দেখো সি এর মান কত? 10, তাহলে 10 দিয়ে ভাগ করবো আমরা। 10 দিয়ে ভাগ করলে আসে কত? 0.6। তো আমি এই যে দেখার সৌন্দর্যের জন্য মানে ঘর দশমিক বা দুইয়ের সংখ্যা রাখার জন্য এটা সুন্দর দিচ্ছিলাম। এটা আবার তোমরা অনেকেই ক্যালকুলেটরের মধ্যে পাও নাই, ক্যালকুলেটরের মধ্যে তোমাদের সেই শূন্যটা নাই, এটা তোমরা মানতে পারো। পরে আবার এটা আমি মিশাই দিলাম। তো দশমিকের পরে শূন্য থাকলে সেই শূন্যগুলোর কোনো দাম থাকে না। প্রকৃত শ্রেণীর, হ্যাঁ, প্রকৃত শ্রেণীর ব্যবধান ধরতে হয় না। আমরা যখন অঙ্ক করব, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে যখন অঙ্ক করব, তখন হচ্ছে যে এই যে এখানে মানে আমাদের যে মেইন শ্রেণী আছে এটা ধরবো না। এখানে বিয়োগ করলে কত হয়? 11 হয়। 11 তো না হওয়ার কথা। 29.5 বিয়োগ 19.5।
এই অ্যান্সার তো 10 আছে। এইটাকে আমরা ধরবো না, সি নিব না আমরা, ক্লাস বা সি এর মান নিব প্রকৃত শ্রেণী থেকে। তুমি হিসাব করে দেখো, ব্যবধান আসবে 10। এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো, দেখো 10 হবে। আচ্ছা, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। ফাতেমা মজুমদার রুমি পিএফ নির্ণয়টা বলেন। পিএফ হচ্ছে এফ ডিভাইডেড এন ইন্টু 100। এফ এর মান কত আছে দেখো, 6। এন এর মান হচ্ছে 40 গুণন 100। ঝামেলা না করি তো, দেখো কোথায় গেল। আচ্ছা, এটাকে যদি ভাগ করি, 6কে 40 দ্বারা ভাগ করলে আসে 0.15। এটাকে 100 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে আসবে 15। সহজ নিয়ম তো বোঝো না তোমরা। এখানে আরেককে 100 দ্বারা গুণ করলেই তোমার পিএফ পাবা। ঠিক আছে, তো এখন আসো পরেরটা দেখি। 1 ঘন্টা কোন দিক হয়ে গেল টের পেলাম না। আচ্ছা, অঙ্ক যদি বোঝো না সময় কোন দিক দিয়ে যায় তোমার বুঝতেই পারো না। অঙ্ক না বুঝলে তো সময় যাইতেই চায়, ঘড়ি তখন নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন আমি এগুলো মিশিয়ে দিচ্ছি, এই যে এই সাইডের গুলো, এগুলো আর আমাদের দরকার নেই। এখন আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণীটা প্রস্তুত করব। তো বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে প্রস্তুত করতে হয় এটা তোমাদেরকে একটু দেখে। একটু আগে বললাম যে এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা অন্তর সাইড মানে ভিতর সাইড আছে, আর একটা হচ্ছে বহির সাইড বা বাহির সাইড আছে। দেখো, তো অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমরা হিসাব করতাম অন্তর থেকে মানে ভিতর থেকে, আর বহির্ভুক্ত পদ্ধতিতে আমাদেরকে হিসাব করতে হবে বাহির থেকে। বাহির থেকে বলতে এখানে যেমন ধরো 20 থেকে আমরা আরম্ভ সংখ্যা শুরু করছিলাম, এরপর হচ্ছে 21, 22 এভাবে ছিল। তো অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমরা 20কেও হিসাবের মধ্যে নিয়ে আসছি, বহির্ভুক্ত পদ্ধতিতে 20কে হিসাবের মধ্যে নিয়ে আসবো না, 21কে হিসাবের মধ্যে নিয়ে আসবো। তাহলে দেখো তো কত আসে। 20 আরম্ভ সংখ্যা, তাহলে আরম্ভ সংখ্যা প্রথমে 20 লিখবো, এরপর 20-এর বাহির থেকে হিসাব করব। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। দেখো, আমাদের 10 হওয়ার জন্য কত হচ্ছে, 20 থেকে 30 হচ্ছে, তাহলে এখানে আমরা দেবো কি 30। 20 থেকে হচ্ছে কত, 30। এরপর দেখো, এখন পরের শ্রেণীটা লেখার জন্য কি করতে হবে, পরের শ্রেণীটা লেখার জন্য আমাদেরকে বহির্ভুক্ত পদ্ধতির সংজ্ঞা মনে রাখতে হবে। যখন কোন শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সাথে মিলে যায়, আবারও বলি শোনো, যখন কোন শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সাথে মিলে যায়, তখন তাকে বহির্ভুক্ত পদ্ধতি বলে। যখন কোন শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সাথে মিলে যায়, তখন তাকে বহির্ভুক্ত পদ্ধতি বলে। তাহলে এই যে দেখো, প্রথম শ্রেণীর উচ্চ সীমা 30, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সাথে মিলে যাবে, তার মানে এখানেও কত হবে, এখানেও হবে 30। তাহলে 30 থেকে এবার হবে কত, 40। 40 থেকে হবে কত, 50। 50 থেকে হবে কত, 60। 60 থেকে হবে 70। আচ্ছা, আর বাকিগুলো ঠিকঠাক থাকবে, বাকি যে টালি চিহ্ন গুলো, এগুলো এই অঙ্কটার জন্য ঠিক থাকবে, একই থাকবে, পরিবর্তন হবে না। আচ্ছা, আজকে অনেক সাউন্ড সমস্যা করছে। আমি আহ 40 মিনিটের বেশি ক্লাস নিতে অভ্যস্ত না, একটা না। আজকে হচ্ছে যে দেখো তোমাদের 8টা 30 বাজে, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট অলরেডি হয়ে গেছে। এখন আমার ভিতর থেকে আর কথা বের হচ্ছে না। তার উপর হচ্ছে বললাম যে কম দামি মাইক, এগুলোরও একটু সমস্যা হয়। তারপর হচ্ছে গ্রামে থাকি, গ্রামে ইন্টারনেট কোয়ালিটিও অত বেশি ভালো না। তারপরেও জুমে যে ক্লাস নেই সেগুলো চলে, ফেসবুক লাইভে ক্লাস করানোর জন্য মোটামুটি হাই রেজলিউশন বা হাই স্পিডে ইন্টারনেট প্রয়োজন হয়, যেগুলো আমাদের এখানে অ্যাভেলেবল না। তারপরে হচ্ছে দীর্ঘদিন ধরে এভাবেই ক্লাস করাচ্ছি, সমস্যা হয় না। ফেসবুক লাইভে একটু সমস্যা হয়। এবার দেখো তোমরা, আমরা এই যে এগুলো সব ঠিক করলাম, বহির্ভুক্ত পদ্ধতিতে অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে যে অঙ্কটা আমরা সমাধান করব সেটাও ফেসবুক লাইভের মধ্যেই হবে এবং সেটাও সবার জন্য উন্মুক্ত থাকবে। সেই ক্লাসে আমরা এখানকার আর কিছু বেসিক কাজ যেগুলো বাকি আছে সেগুলো শিখবো, এবং 2 নম্বর ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। তো আজকের এই ক্লাসটা এখানেই শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি। সেটা হচ্ছে যে একটা কথা তোমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে দেখো, যখন তোমার 30-এর জন্য টালি চিহ্ন বসাবা বহির্ভুক্ত পদ্ধতি,
তো 30 উপরেও আছে নিচেও আছে, 40 উপরেও আছে নিচেও আছে, 50 উপরেও আছে নিচেও আছে। এই 30, 40, 50-এর জন্য টালি চিহ্ন কোথায় বসাবা? 30-এর জন্য টালি চিহ্ন তোমরা কোথায় বসাবা? মনে রাখবা, বহির্ভুক্ত পদ্ধতিতে টালি চিহ্ন সর্বদা শ্রেণীর নিম্ন সীমায় বসে। বহির্ভুক্ত পদ্ধতিতে টালি চিহ্ন সর্বদা শ্রেণীর নিম্ন সীমায় বসে। মানে 30-এর জন্য টালি চিহ্ন উপরে বসাইতে পারবা না, বসাইতে হবে নিচে। 40-এর জন্য টালি চিহ্ন উপরে বসাইতে পারবা না, বসাইতে হবে নিচে। 50-এর জন্য টালি চিহ্ন উপরে বসাইতে পারবা না, বসাইতে হবে কোথায়? নিচে বসাইতে হবে। আগামী ক্লাসে আরো বিশেষ করে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমরা এখনো মোটামুটি অনেকেই যুক্ত আছো। প্রথম দিকে অনেকেই আরো যুক্ত ছিল, প্রায় এক সময় একবার দেখলাম 85 জনের মতো তোমরা ক্লাসে যুক্ত ছিলা। তো তখন চাইলে আমি একটু মার্কেটিং করতে পারতাম, কিন্তু তখন করি নাই, কারণ ওই সময় আমাদের ক্লাস চলছিল। ক্লাসের মধ্য থেকে কথা বলাটা ঠিক না। তো আমাদের এখানে দেখো, আমাদের এই কোর্সে এখন পর্যন্ত এই কোর্স গুলো চলমান আছে। আর এখানে যে তোমরা ফিটা দেখতে পাচ্ছ, এটা একটা কি বলবো তোমাকে, বুক ভ্যালু বলতে পারো তোমরা। অ্যাকাউন্টিং এর ভাষায় যেটাকে বুক ভ্যালু বলা হয়, বহি মূল্য। তো এখানে যে মূল্যগুলো দেওয়া আছে, এখান থেকে অফার চলমান আছে। তোমার চাইলে আমাদের কোর্সে যদি ভর্তি হতে চাও কেউ, তাহলে এই যে এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করবা। 01823371779, এগুলো থেকে কিছু অফার চলমান আছে। যেমন কম্পালসারি ইংলিশ যদি তুমি এখন ভর্তি হও, তাহলে কম্পালসারি ইংলিশের জন্য তোমাকে 550 টাকা পরিশোধ করতে হবে। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে কত, 550 টাকা। তারপর সামাজিক পরিসংখ্যানের জন্য হচ্ছে 1250 টাকা। গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান রাষ্ট্রবিজ্ঞান, এদের জন্য হচ্ছে 1050 টাকা। এরপর হচ্ছে গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান, এটা হচ্ছে সম্ভবত, এবং পরিসংখ্যান এটা হচ্ছে তোমাদের সমাজকর্মের জন্য, এদের হচ্ছে 1250 টাকা। এরপর সংখ্যাতাত্ত্বিক ভূগোল, এটাও 1250 টাকা। এরপর মনোবিজ্ঞান, এটাও হচ্ছে, এটা প্রথম বর্ষে, এদের পরীক্ষা সামনেই চলে আসছে। এটাও হচ্ছে 1250 টাকা। এখানে ওই যে নিচে হচ্ছে, এটা মনোবিজ্ঞান দ্বিতীয় বর্ষের, এদেরও হচ্ছে 1250 টাকা কোর্স ফি। এগুলো হচ্ছে কোর্স ফি। তবে যদি তোমরা কম্পালসারি ইংলিশ এবং সামাজিক পরিসংখ্যান দুটা একসাথে ভর্তি হতে চাও, তাহলে তোমাদের এখানে কোর্স ফি পড়বে মাত্র 1650 টাকা। এই 1650 টাকায় তোমরা এই দুটা সাবজেক্ট সম্পূর্ণ কভার করতে পারবা। এবং যদি তোমরা মনে করো যে অনলাইনে আবার পড়াশোনা কেমন হয়, তোমরা চাইলে আমার প্রোফাইল থেকে রিভিউ দেখে নিতে পারো। বিগত 5 বছর থেকে আমি অনলাইনে পড়াচ্ছি। আহ আলহামদুলিল্লাহ, বিগত 4 বছরের ক্ষেত্রে, মানে যে 4টা বছরের 4টা ব্যাচ ছিল, তারা সবাই অসম্ভব ভালো রেজাল্ট করেছে, দুই একজন ব্যতীত। তোমরাও আশা করি ভালো রেজাল্টই করবা। তোমরা যদি চাও ভর্তি হতে বা অনলাইনে ক্লাস করার জন্য, তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে ক্লাস করতে পারো। এখানে নিয়মিত ক্লাস করলে বা আমার গাইডলাইন অনুসারে যদি তোমরা ক্লাস করো, তোমাদের অন্য কোথাও পরিসংখ্যান করতে হবে না, কম্পালসারি ইংলিশ অন্য কোথাও তোমাদেরকে করতে হবে না। আমি যা যা পড়াবো সেগুলোই তোমরা কমন পাবা। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমার এখানে কোর্স করার পর তোমাদেরকে পরিসংখ্যানের জন্য, ইংরেজির জন্য কোনো প্রকার বই কিনতে হবে না। এছাড়াও বিভিন্ন সাজেশনের পিছনে তোমরা অনেক সময় দৌড়াও, যে এই সাজেশন ওই সাজেশন, অনেক সাজেশন খোঁজো। তোমাদের অন্য কোনো সাজেশনও কিনতে হবে না, আমি সকল বিষয়ের সাজেশন তোমাদেরকে দিয়ে থাকি। তো এখানে অনেক স্টুডেন্ট হচ্ছে যে তোমরা ভর্তি আছো, বিভিন্ন কলেজের স্টুডেন্ট ভর্তি আছো। দেখা যায় যে প্রতিটা কলেজের 2 জন 4 জন 5 জন এরকম করে ভর্তি আছো। তোমরা যদি আহ, নিজে থেকে তোমাদের কলেজের বন্ধু বান্ধবদের নিকট একটু আমার কোর্সের বিষয়ে জানাও, সেক্ষেত্রে দেখা যাবে যে সবাই আমার কোর্স বিষয়ে জানতে পারবে এবং তারাও ভর্তি হয়ে তোমাদের মতো ক্লাস করতে পারবে। আমার এখানে প্রতিদিন অনেক স্টুডেন্ট, প্রতিদিনই দেখা যায় যে 2-4 জন করে থাকতেছে, যারা বলতেছে ভাই অমুক খানে ভর্তি হয়েছি, আহ ভালো রেসপন্স করে না, সাপোর্ট করে না। তো ওরা আবার আমার এখানে ভর্তি হয়। তো ওরা কিন্তু তোমাদেরই বন্ধু। তো তোমরা যদি তাদেরকে একটু জানাও বা এই ক্লাসগুলো যদি একটু শেয়ার মেনশন করো, তাহলে তারা কিন্তু দেখতে পারবে, দেখে তারাও এখানে ভর্তি হতে পারবে। আমি চেষ্টা করি সর্বোচ্চটুকু দিয়ে স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকো। এই ক্লাসটা রেকর্ড থাকবে, তোমার চাইলে পরবর্তী যে কোনো সময় এই ক্লাসটা আবার দেখে নিতে পারবা। আল্লাহ হাফেজ।